পানিতে তলিয়ে কষ্টের ফসল হাওড়ে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাস খাদ্য সহায়তা দেবে সরকার। সরকারি ওষুধ থাকলেও বিতরণ বন্ধ। মেয়াদ শেষে ডোবায় ফেলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুরে কমিউনিটি ক্লিনিকের অব্যবস্থাপনা তদন্তে কমিটি। ভয়াবহ বিস্ফোরণের 21 বছর পর আবার সচল হচ্ছে ট্যাংরাটিলা ক্ষেত্র। আইনি জটিলতা শেষে 2টি কূপ খননের কাজ শুরু। বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার আশা। এবং জ্বালানি সংকট ও দাম বাড়ার প্রভাব গাড়ি আমদানিতে। জানুয়ারি ফেব্রুয়ারির তুলনায় অর্ধেকে নেমেছে পরের 2 মাসে। চট্টগ্রাম বন্দরে কমছে রাজস্ব। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। উজানের ঢল ও বৃষ্টিতে হাওড়ে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। কোনো রকমে ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনো পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছি আমরা 10-12 দিনে পড়তেছে। ধান যে ফস্ত আছে আমরা ধান তো বোমাই যাইতে পারতেছে না। ধান গেরায় যাইতেছে গা, একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এই পর্যন্ত 2160 হেক্টরের বোরো ফসল পানির নিচে। চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60 ভাগ জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে হবিগঞ্জের হাওর বেষ্টিত আজমেরীগঞ্জ উপজেলায় নদী গর্ভে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি। ভিটেমাটি হারিয়েছেন অন্তত 5টি গ্রামের শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় প্রতি বছর কালনী ও কুশিয়ারার ভাঙনে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। যুগ যুগ ধরে চলমান নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। এছাড়া কুশিয়ারার নবীগঞ্জ অংশেও ভাঙছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। সম্প্রতি ভাঙনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে নদীটি সরাসরি ঘরবাড়ির আঙিনায় এসে পড়েছে। নদী ভাঙনের কারণে আমরা বড় আতঙ্কে আছি। এখানে 2 থেকে 3,000 পরিবার ঝুঁকির মধ্যে আছে। অচিরেই যদি এটা প্রতিরোধ করা না হয় তাহলে হয়তো 15 দিন 1 মাসের মধ্যে আমাদের যে গ্রামগুলো নদীর পাড়ে যে গ্রামগুলো আছে সবগুলো প্রায় বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ আছে বা ঝুঁকিপূর্ণ হওয়ার প্রবণতা আছে সে সমস্ত এলাকা আমরা ভিজিট করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজটা দ্রুত শুরু করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি দ্রুততম সময়ে এই নদী ভাঙনের জন্য যেই প্রয়োজনীয় পদক্ষেপ তারা সেটি গ্রহণ করবে। কালনী ও কুশিয়ারা নদীর ভাঙনে চরম ঝুঁকিতে আজমেরীগঞ্জ উপজেলার 6টি গ্রামের অন্তত 30,000 মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। চট্টগ্রামের জলাবদ্ধতা জেনেই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য সাইদ আল নোমান। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অঙ্কুর বিদ্যালয়ের সামনে অপেক্ষমান
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের খোঁজ নেওয়া শেষে এ কথা জানান তিনি। বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের নেতৃত্বে ১৯ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। সরকারের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই নগরের জলাবদ্ধতা থেকে বাসিন্দারা মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। জনাব তারেক রহমান এমনই একজন নেতা যিনি সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি শোনার সাথে সাথে প্রয়োজন না থাকলেও অনেকের মনেও হয়নি যে ওনাকেই কেন দাঁড়াতে হবে। আমিও আশা করিনি লিডার দাঁড়িয়ে যাবেন, সংসদ নেতা দাঁড়িয়ে আমার পয়েন্ট অফ অর্ডারে বলেছেন শুধু নয়, তিনি শুধু এই বিষয়টা অ্যাড্রেস করেছেন। এই বিষয়টি একেবারে নিজ চোখে তদারকি করে সমাধানের চেষ্টা করতে হবে আমাদের। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের হিজরা খালের বাঁধ অপসারণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় নগরের প্রবর্তক মোড়। সমস্যা সমাধানে সকালে এক্সকাভেটর দিয়ে খালের আবর্জনা পরিষ্কার করা হয়, পরে অন্যত্র সেগুলো ডাম্পিং করা হয়। পাশাপাশি খালের বাঁধও অপসারণ করা হয়। এই কর্মসূচি পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংসদে বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা। একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই কিন্তু প্রভেদ। বিরোধী দলকে কথা বলতে দিতে হবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন কথা বলি সেটা যেন বাস্তবধর্মী কথা হয় এবং যুক্তিতর্ক দিয়ে কথা হয় সংসদে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে থেমে গেল ৮টি জীবনের গল্প। নিহতরা সবাই পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক। ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়েছে চালক। রোববার সকাল ৬টা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দিনের শুরুতেই ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তে থেমে যায় কয়েকটি জীবনের গল্প। ঘটনাস্থলে প্রাণ হারান ৪ জন, পরে হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের অনেকে গুরুতর অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমি জানি এই গাড়িটা পিকআপ সাথে মারা যাওয়ার সাথে গাড়ির যার মতন লোক ছিল পড়ে গেছে একজন, আর হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে, ও আঘাত পাশে কারো হাতে মতো সিলে গেছে। থেকে ফ্যামিলির মাঝে তাই রোজগার, তাই রুজি করতা, ছেলে মেয়ে 3টা আছে, 3টা পড়ালেখা করে। তো যেহেতু পড়ালেখা করে তান আনিয়া খাওয়াইতা, এখন যেহেতু নাই, এখন আর আল্লাহ আসুন নিয়ম বালি শিখিয়ে এবং আইনিভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়ার জন্য এই আশা আমি প্রত্যাশা করছি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই করে সিলেট যাচ্ছিল ট্রাকটি। সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলতেছে, তাদের ভিতরে কয়েকজন আশঙ্কাজনক আছে এবং আপাতত পরিস্থিতি শান্ত আছে। খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ডিআই পিকআপ, যাতে আপনার 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিল। তো এই দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলে 4 জন নির্মাণ শ্রমিক নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। বাংলার সময় আরও থাকছে। কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নেত্রকোনায় যুবক নিহত, অভিযুক্ত আটক। মৌলভীবাজারে নামাজরত ব্যক্তিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা, জড়িতকে পুলিশে দিল মুসল্লিরা। বিস্ফোরণের কারণে 21 বছর পরিত্যক্ত থাকার পর আবার সচল হচ্ছে সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। এর মধ্যে 2টি কূপ খননের কাজ শুরু করছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। মিলবে বিপুল পরিমাণ গ্যাস। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। দেশের
অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন বিস্ফোরণ ঘটলে 816টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। গ্যাসের আগুনের তাপে তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছে এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত টেংরাটিলা গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। 2005 সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর পর এই টেংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয় ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরা এরিয়া। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, টেংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ায় কমতে শুরু করেছে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2912টি গাড়ি। জানুয়ারি ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিলে আমদানি অর্ধেকে নেমেছে। শাখাহত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডে আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলো এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1059টি সহ বছরের প্রথম 3 মাসে 3854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারী কারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। ধস নেমেছে গাড়ি আমদানিতে, খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আমদানি পণ্যবাহী জাহাজ দুটি জেটিতে আনা হয়েছে। জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে 2800 কন্টেইনার আমদানি পণ্য নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার শিডিউল ছিল। তবে আগেই বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে আটকা পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে জাহাজ না নিয়েই বন্দরে ফেরেন নাবিকরা। 2 দিন পর দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো বন্দর জেটিতে আনা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌ বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। নষ্ট হয়ে যায় সরকারের বরাদ্দ দেয়া বিপুল পরিমাণ ওষুধ, ফেলে দেয়া হয় ডোবায়। জামালপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকের এই ঘটনায় তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডোবায় ফেলে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর বেশিরভাগ গায়ে স্পষ্ট লেখা সরকারিভাবে সরবরাহ।
2024 সালের আগস্টের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। যাদের দেয়া হতো তারাই চলে যেতেন সুবিধামতো জায়গায়। স্বাস্থ্যকর্মী দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধগুলো ফালা না দিয়ে যদি জনগণের কাছে দিয়ে দিত, তাহলে জনগণের উপকার পাইতো। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেয়া হয়, অথচ ওষুধ জমিয়ে সেগুলোর মেয়াদ শেষে ডোবায় ফেলে দেওয়ায় ক্ষুব্ধ তারা। কে এইভাবে ওষুধগুলোকে নষ্ট করলো, ধ্বংস করলো, স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডোবায় ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়ে গেছে। এটির সাথে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে এটার কঠোর ব্যবস্থা হবে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় প্রায় 6000 মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, জামালপুর। বাংলার সময় আরও থাকছে। খাদ্যের সন্ধানে শেরপুরে গারো পাহাড় এলাকায় বন্য হাতির পাত। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কটির বিভিন্ন স্থানে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। এ সময় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে উচ্ছেদের শিকার ক্ষতিগ্রস্তদের দাবি, আগে কোনো নোটিশ পাননি তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় টানা 3 দিন মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার মহাসড়ক নির্মাণ করা হচ্ছিল ভোগান্তিবিহীন যোগাযোগের জন্য, যার মাধ্যমে টাঙ্গাইল ও জামালপুরগামী যানবাহন মুক্তাগাছা পৌর শহরের যানজট এড়িয়ে সহজে যাতায়াত করতে পারবে। কিন্তু মাত্র 4.3 কিলোমিটার সড়কের কাজ 2 দফা সময় বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে না পারায় সুফল আটকে আছে। তবে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। গগন পণ্ডিতের ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। সড়কের কিছু অংশ পিচ ঢালাই, কোথাও বালু ও ইটের খোয়া, আবার কোথাও বিস্তীর্ণ ফসলি মাঠ। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা বাইপাস অংশের এমন দশা। মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের ছত্রাশিয়া এলাকা থেকে বাঁশাটি ইউনিয়নের ভাবকির মোড় পর্যন্ত 6 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। উদ্দেশ্য মুক্তাগাছা পৌর এলাকার যানজট এড়িয়ে বাইপাস হয়ে দ্রুত টাঙ্গাইলের মধুপুরগামী ও জামালপুরগামী যানবাহন চলাচল নিশ্চিত করা। তবে নির্ধারিত সময় 2024 সালের 30 জুন শেষ হওয়ার পর আরও 2 দফা সময় বাড়িয়েও ভাবকির মোড় থেকে লাঙ্গরিয়া হয়ে চরবগুড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার বাইপাস সড়কের কাজ শেষ হয়নি। এছাড়া মধুপুর ময়মনসিংহ জাতীয় সড়কের ভাবকির মোড় থেকে লেংরার বাজার অংশে আরও 1.3 কিলোমিটার সড়কের কাজও অসম্পূর্ণ। এতে মহাসড়কটিতে ভোগান্তি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহনকে। রাস্তাটা না হওয়ার থেকে আঙ্গর পাবলিকের মেলা সমস্যা দাঁড়াইতেছে। বাইপাস না হওয়ার কারণে আমাদের জ্যামজটের মেলা অনেক সময় যায়, অনেক কষ্ট হয়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা জ্যামে আটকে থাকা লাগে। কন্ট্রাক্টর কাজ করে না, 2-3 বছর ধরে ফেলাই থুই দিচ্ছে রাস্তায় এমনি। যে রাস্তার জন্য আপনার পানি ঠিক মতন নামতেছে না, পানিগুলি আটকা থাকতেছে, ফসলের জন্য সমস্যা হইতেছে। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন 4.3 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ না শেষ হওয়ায় পুরো সড়কটির সুফল পাচ্ছে না মানুষ। জ্বালানি, বিটুমিন সহ অন্যান্য মালামালের মূল্য বৃদ্ধি ও সংকট দেখিয়ে 2027 সালের মার্চ পর্যন্ত আরও 1 দফা সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ম্যাটেরিয়ালসের কালেকশন করার আমাদেরকে সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই মূল্যবৃদ্ধিতে আমরা কাজটা করার মতন আমাদের অনেক সমস্যা দেখা দিয়েছে। একটি সর্বশেষ টাইম এক্সটেনশন, সেটা মার্চ 2027 পর্যন্ত সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। আর তন্মধ্যে যদি তারা কাজে ব্যর্থ হয় তাহলে পরবর্তী তাদের চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ করবে। নগরীর 0 পয়েন্ট থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয় 2001 সালের 1 জুলাই। ভূমি অধিগ্রহণ সহ প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 1107 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহে বৃদ্ধাকে হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে পিবিআই।
সকালে পিবিআই ময়মনসিংহের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রনির কাছে 500 টাকা পেতেন বৃদ্ধা নূরজাহান। 28 এপ্রিল রাতে নূরজাহানের বাড়িতে যায় রনি। এ সময় পাওনা টাকা না দেয়ায় রনির অসামাজিক কার্যকলাপের কথা তার পরিবারকে জানানোর হুমকি দেন বৃদ্ধা। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বৃদ্ধাকে শিল দিয়ে পেছন থেকে আঘাত করে হত্যা নিশ্চিত করে। পরে লাশ ঘরের নিচে রেখে বৃদ্ধার ফোন নিয়ে পালিয়ে যায়। ঘটনার দুদিন পর লাশ উদ্ধার হয়। পরে মোবাইল ফোনের সূত্র ধরে শনিবার ভোরে নগরের শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেফতার করে পিবিআই। একটা সাদা গত 28 টাকা দেনা পাওনার হট্টগোল। এরপর এক পর্যায়ে ভদ্র মহিলা বলা শুরু করলো যে তুমি যে এই বিভিন্ন মেয়ে নিয়ে আমাদের বাসায় আসো, তোমার ফ্যামিলিতে যদি জানিয়ে দিয়ে তাহলে কি অবস্থা হবে তোমার। হট্টগোলের এক পর্যায়ে সামাজিক ভয়ভীতির কারণেই পাটা শক্ত একটা বস্তু দিয়ে আঘাত করে এবং পিছন থেকে আঘাত করার সাথে সাথেই সে পড়ে যায় এবং পড়ে যাওয়ার এক পর্যায়ে সে আরও কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। দুদক ও নাশকতার 5 মামলায় নড়াইলের কালিয়ারপেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ওই ইউনিয়নের খড়রিয়ায় এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জারজিদ মোল্লার বিরুদ্ধে দুদকের 3টি মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কালিয়া থানায় তার নামে 2টি নাশকতার মামলাও রয়েছে। মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি বোমা সদৃশ মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটির সঙ্গে একটি চিরকুটও উদ্ধার করে। তবে চিরকুটে কী লেখা ছিল তা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। নেত্রকোনায় কিশোরের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা ও কুমিল্লায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা করেছে ডাকাত দল। শনিবার রাতে দুর্গাপুর পৌরসভার তেরিবাজার এলাকায় ওয়াহিদুল ইসলাম কেলিস ও কিশোর গ্যাং সদস্য নূর মোহাম্মদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নূর মোহাম্মদ। প্রতিবেশীরা ওয়াহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। এ সময় অন্য মুসল্লিরা হত্যাকারী জসিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। আর কুমিল্লার চান্দিনায় শ্রমিক পরিচয়ে বাড়িতে অবস্থান নিয়ে সংঘবদ্ধ ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ধান কাটার যে শ্রমিকরা নাকি স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা, মৃত্যুবরণ মেয়েরে নাকি তার নিয়ে যান। জানতে পারি যে তার 4 জন ব্যক্তি তারা এই মহিলাকে হত্যা করে তার কিছু শরীরে কিছু স্বর্ণের জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু কাগজপত্র তারা নিয়ে আসামিরা পালিয়ে গেছে। এখন আমরা তদন্ত করতেছি। খাদ্যের সন্ধানে শেরপুরে গাঢ় পাহাড় এলাকায় বন্য হাতির পাল নষ্ট করছে ফসলের ক্ষেত। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। গাঢ় পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকায় প্রায় দেখা মিলছে বন্য হাতির। পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে লোকালয়ে ছুটে আসছে প্রাণীগুলো। খেয়ে সাবার করে ফেলছে কৃষকের পাকা ধান। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির গাঢ় পাহাড়ে ধান পাকার সময় দল বেঁধে নেমে আসে বন্য হাতির দল। হাতির আক্রমণ ঠেকাতে আগুন জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়েও শেষ রক্ষা করা হচ্ছে না কৃষকের কষ্টের ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় কাঁচা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকরা। এতে হাতির অত্যাচারের জন্য আসলে আমরা এই কাঁচা ধান কাটা লাগতেছে। পাকা ধান আর কাঁচা ধান নাই খায় বেলায় হাতির আক্রমণে ফসল রক্ষায় ধান 80% পাকলে কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে যখন ধান 80% পাকা হয়ে যায় সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। জনসচেতনতা বৃদ্ধি সহ হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার সহযোগিতার আশ্বাস বন কর্মকর্তার। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বন বিভাগের তথ্য মতে 3 উপজেলায় 3টি দলে বিভক্ত হয়ে প্রায় শতাধিক হাতি রয়েছে।
সময় সংবাদ, শেরপুর। একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের গ্রাহকরা। সকাল 11টায় কয়েকশো আমানতকারী রাস্তায় নেমে বিক্ষোভ করে তাদের সঞ্চিত অর্থ ফিরে পাওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, জমানো টাকা তুলতে মাসের পর মাস ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোনো সদুত্তর। এক পর্যায়ে তারা ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় অন্যান্য ব্যাংকেও প্রবেশের চেষ্টা করেন তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পানিতে তলিয়ে কষ্টের ফসল, হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাস খাদ্য সহায়তা দেবে সরকার। ট্রাক পিকআপ সংঘর্ষে থেমে গেল জীবনের গল্প। সিলেটে 8 শ্রমিকের প্রাণহানি, হাসপাতালে 6 জন। চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়কে নিহত আরও 3। এবং সরকারি ওষুধ থাকলেও বিতরণ বন্ধ, মেয়াদ শেষে ডোবায় ফেলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুরে কমিউনিটি ক্লিনিকের অব্যবস্থাপনা তদন্তে কমিটি। এই ছিল বাংলার সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ে।